আমরা দেখলাম 2016 এসএসসি যে যোগ্য অযোগ্য প্রার্থীর যেটা মামলা চলছিল সুপ্রিম কোর্টে, সেই মামলা শুনানি শেষ, রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি। আপনি ছিলেন সেখানে। কি হলো শেষ পর্যন্ত? মামলার কি নিষ্পত্তি হবে? অবশ্যই। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট আমাদের দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, এবং অলরেডি কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিলেন। সেই রায়ের এগেনস্টে যেমন রাজ্য সরকার গেছেন, এসএসসি গেছেন, সেরকম যারা টেন্টেড ক্যান্ডিডেট তারাও গেছেন, যারা আনটেন্টেড বলে নিজেদের ক্লেম করছেন তারাও গেছেন। সেই মামলাতে যেহেতু খুব স্বাভাবিকভাবে, যেহেতু আমরা এখানে পিটিশনার ছিলাম, আমাদের রেসপন্ডেন্ট বানিয়েছেন, আমরা সেখানে রেসপন্ডেন্ট হিসেবে রেসপন্ড করেছি। আমরা শুনানিতে অংশগ্রহণ করে আমরা আমাদের বক্তব্য জানিয়েছি। তারা যারা যারা নির্দিষ্ট পক্ষে যারা ছিলেন তারা তাদের বক্তব্য জানিয়েছেন। কিন্তু এখানে বুঝতে হবে যে বিষয়টি কি হয়েছিল। বিষয়টি হয়েছিল দুর্নীতি হয়েছে। যে এসএসসির দায়িত্ব ছিল যে তোমরা যোগ্য চাকরির প্রাপকদের লিস্ট তৈরি করবে, তারা কি করেছে? অযোগ্য চাকরি প্রাপকদের রেখে দিয়ে একটা লিস্ট তৈরি করেছে। এবার আদালত বারবার জানতে চাইছে যে কতজন অযোগ্য চাকরি প্রাপক রয়েছে। প্রথম কথা, অযোগ্য চাকরি প্রাপক রইবে কেন? দ্বিতীয় কথা হচ্ছে, সেটার পরেও কতজন অযোগ্য চাকরি প্রাপক রয়েছে তার সম্পূর্ণ তালিকা দিতে ব্যর্থ হচ্ছে। আপনারা শুনবেন এই দুদিন আগেও সেই শুনানি শেষ হয়ে যাওয়ার পরেও তারা বলে আবার আমরা কিছু ডকুমেন্ট দেবো। তার মানে কি? তার মানে তারা এতদিন ধরে কি করছিলেন? ঘুমিয়েছিলেন। অর্থাৎ একদিকে দুষ্কর্ম করা, দুর্নীতিপূর্ণ কাজ করা, অপরদিকে সেটা ধরা পড়ে যাওয়ার পরেও সঠিক তথ্য না দেওয়া। সরকার তারা কি করলেন? গোটা রাজ্য জুড়ে ইল্লিগাল অ্যাপয়েন্টিদের চাকরি দেওয়া হলো, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো। আর্টিকেল 12 অথরিটিরা সেগুলো করলো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো নিলেনই না, উল্টে অতিরিক্ত শূন্যপদ তৈরি করলেন অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর জন্য। অযোগ্য চাকরি প্রাপক কারা? পরেশ অধিকারীর কন্যা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়া, তারা হচ্ছে অযোগ্য চাকরি প্রাপকদের তালিকায় থাকা ব্যক্তি। তাহলে কাদের চাকরি বাঁচাতে চাইছেন? কেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলবেন যে একজনেরও চাকরি যাবে না, যেখানে এত অযোগ্য রয়েছে, যেখানে এসএসসি নিজেরাই বলছে যে 5,485 জনের অযোগ্য চাকরি প্রাপক রয়েছে। বোর্ড আবার ভিন্ন সংখ্যা দিচ্ছে, 5,199। আবার সরকার বলছে 4,327। তিনটে সংখ্যা, তিনটে ভিন্নতর। এখন যদি একজন যুক্তিশীল মানুষের সামনে এই তথ্য রাখেন, তাহলে তিনি কি বলবেন? যে এই তিনটে তথ্যের মধ্যে তো বিস্তর গরমিল রয়েছে, বিস্তর ফারাক রয়েছে। তাহলে তোমরা কেউ সঠিক তথ্য দিচ্ছ না। আর নিয়োগের আইন খুব পরিষ্কার। যোগ্য অযোগ্যদের যদি পৃথকীকরণ না করা যায়, সুপ্রিম কোর্ট একাধিক মামলার এই রায় দিয়েছেন যে তাহলে গোটা প্যানেল বাতিল হবে। এক্ষেত্রে এই দায় মমতা বন্দ্যোপাধ্যায়দের নিতে হবে। তার কারণ, প্রথম কথা, তিনি ক্ষমতায় থাকলেন, তার ক্ষমতাসীন থাকা অবস্থায় তার মন্ত্রীরা দুর্নীতি করলো, এসএসসি দুর্নীতি করলো, বোর্ড দুর্নীতি করলো, তিনি যাদের কমিটিতে বসালেন তারা দুর্নীতি করলো, এবং তার সঙ্গে দুর্নীতি ধরা পড়ে যাওয়ার পরে আবার দুর্নীতিগ্রস্ততার পথে অবলম্বন করে আবার সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হলো। সেটা আদালতে এফিডেভিট আকারে জমা দেওয়া হলো এই বলে যে ইল্লিগাল অ্যাপয়েন্টিদের চাকরি বাঁচানো হবে, সেগুলোকে ব্যবহার করে। আপনার মনে হয় যে আদালত এই দুর্নীতিপূর্ণ কাজগুলোকে না বলবে যে না, এটা সুনীতির ফল, স্যাংটিফাই করবে এই করাপ্ট অ্যাক্ট গুলোকে? স্যাংটিফাই তো আদালত করবে না। স্বাভাবিকভাবে আদালত যা নির্দেশ দেওয়া তাই নির্দেশ দিয়েছে। সেই জন্য তো আমি প্রথম থেকেই বলে আসছি একই কথা, যে এই একজন অযোগ্যেরও চাকরি থাকবে না। আর আর্টিকেল 12 অথরিটিরা যদি এই যোগ্য এবং অযোগ্যদের তালিকা সম্পূর্ণভাবে না দেন, তাহলে বেসিক্যালি প্যানেলটা বাতিল হবে। এটাই আইন। আমার দেশের আইন, তো আপনি তার ব্যত্যয় ঘটবে না। আইন সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেবেন, নির্দেশ দেওয়ার জন্য তো আপনাকে এই ফ্যাক্টটাকে সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরতে হবে। সেটা যারা সেখানে দায়িত্বে আছেন তাদেরকে সেটা তুলে ধরতে হবে। সরকার কি প্রকৃত তথ্য দিয়েছেন সুপ্রিম কোর্টের সামনে? এসএসসি দিয়েছেন? বোর্ড দিয়েছেন?
এসএসসি বলছে যে সংখ্যা রিট পিটিশনাররা দিয়েছে, যে সংখ্যা সিবিআই দিয়েছে, সেই সংখ্যাটি আমি বলছি, তাও আবার বিকৃতভাবে সংখ্যাগুলো দিচ্ছে। বোর্ড একই সংখ্যা, এসএসসি যে সংখ্যা দিচ্ছে সে একই সংখ্যা দিয়েছে নাকি রাজ্য সরকার দিয়েছে? ফলে এই তথ্যগুলোর মধ্যে বিস্তর ফারাক রয়েছে। ফলে যার স্বাভাবিক পরিণতি যা হওয়ার তাই হবে বলে আমার মনে হয়। এখন এই নিয়ে মন্তব্য করাটা সমীচীন হবে না, তার কারণ আদালত যেহেতু শুনানি শেষ হয়েছে, আমি একটা পক্ষের আইনজীবী, খুব স্বাভাবিকভাবে শুনানি শেষ হয়ে যাওয়ার পরে আমরা রায় দানের জন্য অপেক্ষা করছি, যে কোনো সময় রায় আসবে। আশা করি অতি দ্রুততার সঙ্গে রায় আসবে, এবং সে রায় কি হতে পারে একটা তো সকলেই আন্দাজ করতে পারছেন। কলকাতা হাইকোর্ট তো সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন, এই ধরনের এফিডেভিট দেখার পর খুব সঙ্গতভাবেই তদন্তের আওতাধীন করতে বলেছিলেন, তদন্ত করতে বলেছিলেন। আদালত সেটাই বলবেন। ফলে তার পরিণতির সাপেক্ষে আমরা যদি গোটা ক্যাবিনেটকে জেলের অভ্যন্তরে দেখি, আমি একদম অবাক হব না, এবং এটাই পরিণতি হওয়া উচিত, যে গোটা ক্যাবিনেট জেলে যাবে। কিন্তু আপনি যে কথা বলছেন, যদি এই ডিভিশন বেঞ্চ, কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে, সেই রায় যদি বহাল রাখে সুপ্রিম কোর্ট, তাহলে তো খুবই চিন্তার বিষয়। যারা যোগ্য চাকরি প্রার্থী এই মধ্যে রয়েছে, তাদের পরিবার রয়েছে, তারা এতদিন ধরে চাকরি করছে, তাদের একটা সংসার রয়েছে, ভবিষ্যৎ রয়েছে, তারা কোথায় যাবে? এই যে গোটা সিস্টেমের দায় কার? দায় দায় কে নেবে? দায় মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ্য এটা আইডেন্টিফাই কে করে দেবে? যারা যোগ্য অযোগ্য তালিকা দিতে পারতেন তারা, এসএসসি, সরকার, বোর্ড। এর দায় সরকারের, এর দায় এসএসসি, এর দায় বোর্ডের, এর দায় তাদের নিতে হবে। এর দায় তাদের নিতে হবে যে এই দায় নিয়ে আমি এসএসসি ভেঙে দিলাম, আমি পদত্যাগ করলাম, বোর্ড সেগুলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। এসএসসি ভাঙার প্রভিশন রয়েছে আইনে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে পদত্যাগ করতে পারেন, দায় নিতে হবে, তার কারণ উনি অকর্মণ্য এবং অদক্ষ, এবং তার সঙ্গে দুর্নীতিগ্রস্ত। দুর্নীতিগ্রস্ত অকর্মণ্য মুখ্যমন্ত্রী। আমি মনে করি ভারতবর্ষের ইতিহাসে যতজন মুখ্যমন্ত্রী ছিলেন, অযোগ্য এবং সব থেকে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই দুর্নীতির কথা যখন উঠছে প্রাথমিকে, এবং সেই প্রাথমিকের দুর্নীতি, এর মধ্যে দেখলাম সিবিআই যে চার্জশিট আদালতে দিয়েছে, সেই চার্জশিটে বেশ কিছু লোকের নাম। দিব্যেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর ভাই, তিনি যেমন রয়েছেন, প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ, ঘোষ। তিনি যেমন রয়েছেন, পাশাপাশি মমতা ঠাকুর, তৃণমূলের এমপি, তাদের নাম আসছে। এখানেই প্রশ্ন উঠছে যে তার এতদিন ধরে তাহলে সিবিআই কি করছিল? আবার অন্যরকম প্রশ্ন, তাহলে কি তাদের সুপারিশে কি চাকরিগুলো হয়েছে? তৃণমূল বলছে ভোট সামনে, সেই জন্য কলঙ্কিত করার জন্য এটা করছে। আমি তো জানতাম ভারতী ঘোষ তিনি বিজেপির দলের সঙ্গে সংশ্লিষ্ট। সিবিআই বিজেপিকে কেন কলঙ্কিত করতে যাবে, আমার মাথায় ঠিক ঢুকলো না। এমপি মমতা ঠাকুর উনি রয়েছেন। হ্যাঁ, আর বাকি দুজনের ক্ষেত্রে কি যুক্তি খাটে? যে সিবিআই বিজেপিকে কলঙ্কিত করতে চাইছে, এটা বলতে চাইছেন? সেটা তো হয় না। দেখুন, খুব পরিষ্কার কথা, এই এরা রেকমেন্ড করেছিল কি করেনি এটা তদন্ত করতে হবে তদন্তকারী সংস্থাকে প্রথম। সেই রেকমেন্ডেশনের পিছনে কোনো আর্থিক লেনদেন ছিল কিনা, যদি না থেকে থাকে তাহলে কি কনসিডারেশন ছিল। প্রথম কথা, নিয়োগের যে আইন, সেখানে এমএলএ বা একজন এসপির তো কোনো কিছু রেকমেন্ড করার কথা না। কেন রেকমেন্ড করতে গেছিলেন আপনি? আপনি এমএলএ হয়ে গেছেন, বা আপনি এমপি হয়ে গেছেন, বা আপনি এসপি হয়েছেন, বা আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি ক্যাবিনেট মন্ত্রী হয়ে গেছেন, আপনি যা ইচ্ছা তাই ডিসিশন নিতে পারেন না? এই যে এসএসসির মামলার ক্ষেত্রে বলছিলেন, সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন করে দিয়েছে, ইলিগাল অ্যাপয়েন্টি রয়েছে, এটা কগনিজেন্স নেওয়ার পরেও কোনো ব্যবস্থা নেননি, দিয়ে সেটা ইলিগাল অ্যাপয়েন্টিদের চাকরি বাঁচানোর জন্য ব্যবহৃত হবে বলে এফিডেভিট পড়েছে। আদালত কি সিবিআই তদন্তের নির্দেশ দেবে না? তদন্তের নির্দেশ দেবে, খুব স্বাভাবিক। এবং তদন্ত করে যদি পাওয়া যায় যে এর পিছনে অন্য কোনো ইন্টেনশন ছিল, জেলে যাবেন, খুব স্বাভাবিক। ক্যাবিনেট আপনি ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন বলে বা ক্যাবিনেট এরকম সিদ্ধান্ত নিতে পারে না যে নিয়োগের আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ইচ্ছা হলো প্যানেলের ভ্যালিডিটি বাড়িয়ে দিলাম, আমার ইচ্ছা মতো একটা ডেট বসিয়ে দিলাম। পারেন না, এটা বুঝতে হবে। এটা ক্লাব না, এটা কালীঘাটের বা চেতলার কোনো ক্লাব না, যা ইচ্ছা তাই করে দিলাম। ক্লাবের 4টে ছেলেকে ডেকে নিলাম, বললাম শোন আজকে রাত্রে রঙিন জল খাবো, তারপরের দিন বলে যে না চল ক্যারাম খেলবো। ক্লাব পেয়েছেন নাকি? কালীঘাট চেতলার ক্লাব না।
পশ্চিমবঙ্গ সরকারটাকে কালীঘাট চেতলা ক্লাব বানিয়ে ফেলেছেন। আর সেই স্টাইলে যদি সরকার চালান তাহলে ওই ক্লাবের লোকগুলোকে ধরে এনে যদি সরকার চালাতে যান, যা হওয়ার তাই হবে। 4টে ক্লাবের লোককে ধরে এনে সরকার চালাচ্ছেন। পেটে পেটে মারলে পড়াশোনার ক বেরোবে না, আইনের অ আ ক খ জানেন না, যা যা হওয়ার তাই হবে। ভেবেছেন মন্ত্রী হয়েছে, ভোট পেয়েছে, মানে যা ইচ্ছা তাই করতে পারি। এসএসসি মামলায় যুক্তি দিয়েছিলাম যে দেখুন আইনসঙ্গত ভাবে সেকেন্ড রাউন্ডের পরে সমস্ত কাউন্সিলিং গুলো ইলিগাল। তার কারণ হচ্ছে আইনে প্রভিশন আছে প্যানেলের ভ্যালিডিটি 1 বছর। তার বিরুদ্ধে এসএসসি তো কোনো যুক্তি দেয়নি, ফেসবুকে লিখতে শুরু করে দিল তৃণমূলের কিছু বাঁধা পেটুয়া আছে, দাঁড়িভিট কাণ্ডের জন্য প্যানেলের ভ্যালিডিটি 3 মাস বেড়েছে। আমি বললাম আমাকে এসে আমার মক্কেল বললো এরপরে তো বলবে মমতা ব্যানার্জির মাথায় উকুন হয়েছিল বলে 3 মাস আরো 3 মাস বেড়েছে। তোদের মজা করেই বললাম, কি বলবো? এই নির্বোধদের কে বোঝাবে যে দাঁড়িভিট কাণ্ডের জন্য প্যানেলের ভ্যালিডিটি বাড়তে পারে না, কারোর মাথায় উকুন হলে প্যানেলের ভ্যালিডিটি বাড়তে পারে না, ওই ক্যাবিনেট মনে মনে হলো ক্যাবিনেট জনগণের ভোট পেয়েছে বলে আমি ক্যাবিনেটে বসে ডিসিশন নিয়ে নিলাম, না প্যানেলের ভ্যালিডিটি 3 বছর করে দিলাম নিয়োগের আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে। হয় আইনের কখন না যেন ওই ক্লাবের লোকগুলোকে ধরে এনে বসিয়ে মন্ত্রী করে দিলে যা হওয়ার তাই হয়। ও দিদি যা কইলো আমারও তাই রইলো বলা পাবলিক। এদেরকে যদি মন্ত্রী করে, না নিজে জানে না আশেপাশে যারা বসিয়ে রেখেছে সে করা জানে, আইনের জানে না, ধরে বসে গেছে। ফলে যা হওয়ার তাই হচ্ছে। দেখছেন প্রতিদিন চড় থাপ্পড় খাচ্ছে আদালতে, আইনি চড় থাপ্পড়।